আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রাখলেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে রোববার দুপুরে এই রায় দিয়েছেন উচ্চ আদালত। সাজা দ্রুত কার্যকর চান আবরারের স্বজনরা। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এদিকে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। দর্শক, এ সম্পর্কিত রিপোর্টটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের হাতে আসা মাত্র আমরা আপনাদের দেখিয়ে দিব। আপাতত চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। সেই সাথে আগামী 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এরপর শুরু হয় শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, তার জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, তার জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। সেই সাথে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রাখলেন হাইকোর্ট। এ সম্পর্কিত প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে মাত্র পৌঁছেছে। চলুন দেখে আসি রিপোর্টটি। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে দফায় দফায় পিটিয়ে হত্যা করে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার তখন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। সারা রাত নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় বুয়েটে ছাত্র রাজনীতি। 3 দিনের মধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের কেউ 6 বছরের জামিন পাননি। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দেন। এই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রোববার 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। বহাল রাখা হয়েছে 5 জনের যাবজ্জীবন সাজা। এই রায় ন্যায় বিচারের প্রতীক বললেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। দ্রুত রায় বাস্তবায়ন চান আবরারের স্বজনরা। কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশার কথাও জানান তারা। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত কার্যতালিকায় নিয়ে এসে দ্রুত শেষ করা হয়। এই পর্যন্ত আপনি সন্তুষ্ট? এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক। এরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলা বিচারিক আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। ফলে রায় কার্যকরে আর কোনো বাধা না থাকলেও হাঁটতে হবে আরও কিছুটা পথ। আর এই পথ যাতে মসৃণ হয়, দ্রুতই কার্যকর হয় আসামিদের সাজা, এমনটাই দাবি স্বজন এবং সহপাঠীদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় 2য় দফায় আরও 2 শতাধিক আসামির জামিন আবেদনের আদেশ আজ। গেল বৃহস্পতিবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে একজন সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে 1344 জন সাক্ষীর মধ্যে 287 জনের সাক্ষ্য গ্রহণ
শেষ হয়েছে। এ মামলায় গত 19 জানুয়ারি 178 জনের জামিন মঞ্জুর করেন আদালত। আর দ্বিতীয় দফায় যারা জামিনের জন্য আবেদন করেছেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, 10 বছরের দণ্ডপ্রাপ্ত সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে ইইউ আগ্রহী বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, আগামী নির্বাচনে ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে 11 মার্চ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন মাইকেল মিলার। এতে বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। Will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission. স্বাধীনতার 54 বছরেও নারীরা পূর্ণ স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ধর্ষণ শব্দটি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি সুপারিশ পুলিশে অব্যাহত স্বৈরতান্ত্রিক চর্চার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার বিচার চেয়ে করা মানববন্ধনে তিনি কথা বলেন। ধর্ষণ আইন সংস্কারের সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, একক মতামতের ভিত্তিতে উক্ত আইন সংস্কার না করে নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতামতের সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ধর্মভিত্তিক ও আশু ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাব্য দলগুলোকে নারী ও শিশুদের অধিকার ও বৈষম্যের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নারী বাস্তবে স্বাধীনতা পায়নি। স্বাধীনতা যদি নারীর থাকতো তাহলে এইভাবে ধর্ষণ, নির্যাতন অধিকার হরণের শিকার হতো না। স্বাধীনতা 54 বছর পর এবং বিশেষ করে বৈষম্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রতিটি পদে নারীর প্রতি বৈষম্য, এটা কিভাবে সহ্য করা যায়? এটা সহ্যের বাইরে চলে গেছে। কাজে আমাদেরকে এই আন্দোলনটাকে আরো জোরালোভাবে এগিয়ে নিতে হবে। এখানে অবশ্যই সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তার দায়িত্ব সরকার গ্রহণ করে থেকে রাষ্ট্র পরিচালনা। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকাল 9:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন। পরে গুতেরেসের হাতে স্মারক তুলে দেন রিজওয়ানা হাসান। সেনাবাহিনীর একটি চৌকস দল জাতিসংঘ মহাসচিবকে বিদায় সম্মান জানায়। দীর্ঘ 7 বছর পর 13 মার্চ বিকালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্টোনিও গুতেরেস। শিগগিরই ঘোষণা হবে জুলাই প্রোক্লেমেশন। বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে জুলাই সনদ নিয়ে। তাদের মতামতের পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে আলোচনার জন্য। নিউজ 24-কে সব জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, জুলাই সনদ ঘোষণা সরকারের অঙ্গীকার। এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তা মন গড়া বলেন রিজওয়ানা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট।
আওয়ামী শাসনের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারে প্রথম থেকেই 2 ছাত্র প্রতিনিধি ছিলেন, পরে যুক্ত হয়েছেন আরও একজন। তাদের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে গেল 28 ফেব্রুয়ারি গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে দলটি এখন নিজেদের ঘর গুছানোর কাজে ব্যস্ত। তবে ছাত্র জনতার নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে রাজনৈতিক দল এবং সাধারণের মধ্যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান বললেন, আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যারা তুলছেন এটা মন গড়া। নতুন রাজনৈতিক দল গঠনে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন। তবে নির্বাচনে সরকার তাদের সাথে পক্ষপাতমূলক আচরণ করবে এমন ধারণা অমূলক। অবশ্যই সরকার নিরপেক্ষ, তবে সরকার যারা চালাচ্ছে তারা তো আর কেউ ভোটে যাচ্ছে না। এখন যদি কেউ মনে করে যে আমি ভোটে যাব, আমি সরকারে আর থাকবো না, সে সরকার থেকে ইস্তফা দিয়ে ভোটে যাবে। কিন্তু এই আশঙ্কায় আসলে কোনো ভিত্তি নেই। তর্কের জন্য অনেক তর্ক করা যায়, তো রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে কথা বলতে পারে, সেটা তো তাহলে কি আমরা বলবো যে যারা এই সরকারে এসেছেন তাদের যদি রাজনীতি করার কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা তারা কবর দিয়ে দেন, রাজনীতি করতে পারবেন না আপনারা, এটা তো আমরা বলতে পারবো না। এদিকে ছাত্রদের চাওয়া অনুযায়ী যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা তা শিগগিরই হবে বলে জানালেন রিজওয়ানা হাসান। বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সবার মতামত নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সকল রাজনৈতিক দলই তার লিখিত বক্তব্য দিয়ে দিয়েছে, শুধুমাত্র বড় একটা রাজনৈতিক দল ছাড়া। কিন্তু যেখানে তারা বলেছে যে তারা প্রোক্লামেশনের প্রয়োজনীয়তা ফিল করে, তাহলে প্রক্রিয়াটা আগারে নিশ্চয়ই হবে। কিন্তু সরকার চাচ্ছে সকলকে নিয়ে প্রোক্লামেশনটা। জুলাই আগস্টে এতগুলো তাজা প্রাণ গেল, এই তাজা প্রাণগুলোর চলে যাওয়াটা যাতে যেন আমরা সম্মান করি, ওদের আকাঙ্ক্ষাগুলোকে যেন আমরা সম্মান করি, এটা একটা ভিত্তি দেওয়া যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনো কিছু বিকৃত না হতে পারে। নির্বাচনের আগে কিছু ছোট সংস্কার করে যাবে এই সরকার, এমনটা জানিয়ে সরকারের এই মুখপাত্র বলেন, বড় সংস্কারগুলো করবে রাজনৈতিক দলগুলো। কতগুলোর কাছে মতামতের প্রয়োজন নাই, এটা হয়তো এখনই করে ফেলা যায়। যেগুলোতে মনে করি যে স্ট্রিক্টলি রাজনৈতিক বিষয়, সেগুলো ঐক্যমতের ভিত্তিতেই করা হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে নিজেরাই মশা নিধনে উদ্যোগ নিয়েছে রাজধানীর বাড়িধারা সোসাইটি। সকালে লেকে লার্ভা ধ্বংসের ওষুধ স্প্রের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। বাড়িধারা সোসাইটির প্রেসিডেন্ট সাকিফ আরিফ তাবানি বলেন, গুলশান ও বনানী সোসাইটিতে মশা নিধনে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, জৈব ওষুধ হওয়ায় এটি মানুষ বা প্রাণীকুলের কোনো ক্ষতি করবে না, শুধু মশার লার্ভাকে মেরে ফেলে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাড়িধারা সোসাইটির সেক্রেটারি এটিএম মতিন সহ সোসাইটির অন্যান্য সদস্যরা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে যারা মদদ দিচ্ছে তাদের গ্রেফতারে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। রোববার দুপুরে সিএমপি কার্যালয় প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। নগরের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। এছাড়া ছোট সাজ্জাদকে ধরতে কোনো পুলিশের গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে, তাকে শনিবার ঢাকায় গ্রেফতার করা হয়। রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সিএমপি একটা টিম আগে থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে নির্মাণ হচ্ছে দেশের 24তম স্থলবন্দর। বিশ্বব্যাংকের অর্থায়নে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য চুনাপাথর। তবে বন্দর নিয়ে ব্যবসায়ী কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, এই বন্দরের কার্যক্রম শুরু হলে এই রুটে অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানি করা হবে। নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
গুরুত্ব বিবেচনায় 2015 সালের 1 জানুয়ারি ভোলাগঞ্জ স্থলবন্দরকে দেশে 24তম স্টেশন হিসেবে ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের প্রকল্প বাস্তবায়নে সরকারি 52 একর খাস জমি লিজ নেওয়া হয়। গত বছরের জুন থেকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি এই প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সুযোগ সুবিধা আমরা তো বুঝা চলতে হবে, যেরকম মানুষে আরাম পায়, ব্যবসা বাণিজ্য শান্তি পায়। আমরা ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করবো, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি হইতো না। এখানে ওই এলাকা কিন্তু সব পাহাড়ি এলাকা। এই পর্যায়ে কোনো লাভ নাই। আমরা সাধারণ জনগণে হাজার হাজার মানুষ না খাইয়া মরে বর্তমানে পড় দিয়া। ব্যবসায়ীদের দাবি, বিগত সরকার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শুধু চুনা পাথর আমদানি করা এই রুটে স্থলবন্দর অনুমোদন দিয়েছে। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতা। হয়তো কারো না কারো স্বার্থে এটা করছে তারা। আমরা যেখানে ইনপুটার যারা আমরা ব্যবসায়ী, আমাদের সাথেও কোনো মতামত নেয় নাই, আমাদের সাথে কোনো মত বিনিময় করে নাই। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, যদি মানুষের কর্মসংস্থান না থাকে, মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে তো এটা দেশের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়। এটা খাস জমির উপরে, এটাও ইন্ডিয়া করতে দিতেছিল না অনেকদিন পর্যন্ত। রাত্র অন্ধকারে তাও রাত্রে করা হয়েছে। হ্যাঁ, করা এইটুকু দেয় না, সব একবারে ছোট ছোট জায়গার মধ্যে বসে। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সকল শুল্ক স্টেশন ও স্থলবন্দরে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে ভোলাগঞ্জের স্থলবন্দর, সেটা প্রয়োজনীয়তা আছে বলেই সরকার রাস্তা নির্মাণ সহ একটা স্থলবন্দর তৈরি করে দিচ্ছে। এবং আমরা সরকারিভাবে ফিল করছি যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা সেটার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। প্রায় 175 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে আগামী জুলাই মাস থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনে আগামী এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি 1 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশ কিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ হ্রাস পাবে। আগামী মাসে চীনে রপ্তানির জন্য প্রায় 3,55,00,000 ব্যারেল জ্বালানি তেল বরাদ্দ করেছে সৌদি আরব। মার্চে পরিমাণ ছিল 4,10,00,000 ব্যারেল। এই ছিল নিউজ 24 সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।